আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ১লা আগস্ট। বাঙালি ও বাঙালি দেশীদের আজ এক শোকের মাস শুরু হতে যাচ্ছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিরোধান দিবস হয়েছিল ১৫ই আগস্ট। সেই ১৫ই আগস্টে বঙ্গবন্ধু এবং তার পরিবারবর্গের যারা নিহত হয়েছিলেন, প্রথমেই তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এই শোকের মাস এবং বাংলাদেশে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে কোটা আন্দোলনের মাধ্যমে, এবং তা মেনেও নেওয়া হয়েছে। কিন্তু সংক্ষুব্ধ বা বিক্ষুব্ধ যেই ছাত্র এবং সরকারি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য প্রায় ২ শতাধিক মারা যাওয়ার কারণে পুরা টালমাটাল অবস্থা বাংলাদেশের। এবং দেখা গেল যে বিডিআর বিদ্রোহের সময়ে বা প্রচুর সংখ্যক সেনাবাহিনীর অফিসার সে সময় মৃত্যুবরণ করতে হয়েছিল সেই বিডিআর মিউটিনির কারণে। এই গত মাসে আমরা দেখলাম যে এই ছাত্র আন্দোলনকে পুঁজি করে টিভি ভবন পুড়িয়ে দেওয়া হলো, নতুন মেট্রো রেল মিরপুর পুড়িয়ে দেওয়া হলো, নরসিংদী কারাগার লুট করে আগুন দেওয়া হলো, যার ভয়াবহতা ২৫শে মার্চের সেই কালো রাত্রিকেও ছাড়িয়ে যায়। ছাত্রদের দাবি ছিল কোটা মুক্ত চাকুরি, সবাই প্রতিযোগিতার মাধ্যমে যেতে হবে, এটি একটি মুখ্য দাবি। এ নিয়ে বলেও বেশি লাভ নাই। সর্বসাকুল্য বছরে প্রায় ৫,০০০ লোকের মতো প্রথম শ্রেণীর পদ বা দ্বিতীয় শ্রেণীর পদে চাকরির সুযোগ থাকে। ধরে নিলাম অর্ধেক চলে গিয়েছিল কোটায়, কিন্তু সেই কোটার জন্য, একটা চাকরির জন্য ছাত্ররা আন্দোলনের কে এমন একটি পর্যায়ে নিয়ে যাবে যে সেখানে পুলিশ বা প্রশাসনকে বাধ্য হয়ে গুলি চালাতে হয়, পুলিশকেও মরতে হয় বা শান্তি শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মরতে হয়। সে যাই হোক, এরপরেই আমি যে বিষয়টা আলোচনায় আনতে চাই সেটা হলো বাংলাদেশ জামাতে ইসলাম। আমরা এই দলটিকে একটি যুদ্ধ অপরাধী দল হিসেবে চিনি, কারণ তারা মুক্তিযুদ্ধের চলাকালীন পুরা ৯ মাস, এই ৯ মাস তারা সাহায্য সহযোগিতা করেছিল পাক হানাদার বাহিনীকে। কিন্তু আজকের এই সময়ে, এতদিন পরে, সেই দলটিকে কেন নিষিদ্ধ করা হলো, কেন প্রশাসনিক নির্দেশের মাধ্যমে অবৈধ ঘোষণা করা হলো, এটি আমার বুঝে আসছে না। যখন তারা মুক্ত বায়ুতে তাদের মতামত প্রকাশ করে যাচ্ছিল, সেই মুহূর্তে তাদেরকে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেওয়ার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। আমি মনে করি যে তাদের যদি কিছু গণতান্ত্রিক অধিকার আছে, সেটা সর্বসমক্ষে প্রকাশ করলে বরং ভালো হয়। ছাত্র শিবির হোক, জামাতে ইসলামী হোক, তারা
যা কিছু বলছিল জনগণের সামনে বলছিল। এখন জনগণের পিছনে গিয়ে তারা কি করবে এটা কিন্তু বোঝা যায় না। কথা বলার স্বার্থে তাদেরকে এরকম কথা বলার অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হলো। আমি মনে করি না এটা দেশের জন্য বা বাক স্বাধীনতার জন্য এটি একটি ভালো পদক্ষেপ। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই যে এটি বর্তমান যে সরকারি দল তাদের একটি ভুল পদক্ষেপ। স্বাধীনতা উত্তরকালে জামাতে ইসলাম নিষিদ্ধ ছিল, কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একটি দিনের জন্য যারা শান্তিতে ঘুমোতে দেননি, দেশ পরিচালনা করতে দেননি, তারা আর কেউ নয়, তারা বর্তমান সরকারের আশেপাশে থাকা জাসদ সর্বহারা। এবং আপনারা জানেন এদের মধ্যে কর্নেল তাহের, জলিল, মুক্তিযোদ্ধা জলিল, মেজর জলিল, এরা কি করেছিলেন? এরা বাংলাদেশকে এক দুর্বিষহ জনজীবন উপহার দিয়েছিলেন। ঘটনাক্রমে আপনারা দেখুন 15 আগস্টের হত্যাকাণ্ডের নেতৃত্বে ছিলেন আর কেউ নয়, যিনি 14 আগস্ট বঙ্গবন্ধুর বাসায় গিয়েছিলেন, চা পানি ভাত ডাল খেয়ে এসে তিনি হলেন সেই বঙ্গবন্ধু পরিবারকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের মূল নায়ক। আপনারা জানেন যে সেই সময়ে এই মোস্তাকের আনুগত্য সবাই করেছিলেন। শফিউল্লাহ সাহেব করেছিলেন সেনাপ্রধান, উপসেনাপ্রধান জিয়াউর রহমান করেছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ করেছিলেন। জামাত কিন্তু ছিল না তখন। কি করলেন তারা? শফিউল্লাহ আনুগত্য করলেন এবং সেই আগস্ট মাসের সম্ভবত 28 তারিখে তিনি তার পদে ইস্তফা দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি জয়েন করলেন। জিয়াউর রহমান তিনিও আনুগত্য প্রকাশ করলেন এবং দেখা গেল যে 3রা নভেম্বর এই খালেদ মোশাররফ কি করলেন? জিয়াউর রহমানকে বন্দী করে তিনিও ওই মোস্তাকেরই আনুগত্য প্রকাশ করলেন। কি করলেন না? তিনি তার রিভলভারের একটা গুলি মোস্তাকের দিকে ছুঁড়ে মারলেন না। এটাই ইতিহাস। ওই কর্নেল তাহের এই কুচক্রী কি করলেন? জিয়াউর রহমানের পক্ষ নিলেন, পক্ষ নিয়ে খালেদ মোশাররফকে হত্যা করলেন। সে যাই হোক, এই কর্নেল তাহের, যাকে বঙ্গবন্ধু অত্যন্ত স্নেহ করতেন, ভালোবাসতেন, তার বাহিনী প্রতিটি পদে পদে বঙ্গবন্ধুকে নাজেহাল করেছেন। বঙ্গবন্ধুর ফ্যামিলিকে শেষ করে দেওয়ার পিছনে এই কুচক্রী তাহেরের ছলনা বলনা ছিল অপরিসীম। যাই হোক, জিয়াউর রহমানকে কর্নেল তাহের মুক্ত করলে জিয়াউর রহমান দুটি ভালো কাজ করেছিলেন। এক, এই বিশ্বাসঘাতক তাহেরকে তিনি মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবং খন্দকার মোস্তাককে লাথি মেরে ক্ষমতা থেকে সরিয়ে ধীরে 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 তিনি ক্ষমতায় আরোহণ করেছিলেন। কিন্তু কথা সেটা নয়। আজকের যে পরিপ্রেক্ষিতে এই বাংলাদেশ জামায়াতে ইসলাম, এটা আমাদের যারা সাধারণ মাওলানা মৌলবী আছেন তারা সবসময় এদের বিপক্ষে থাকেন। কারণ মাওলানা মৌদুদির যেই প্রকাশ, ইসলামের সাথে সম্পৃক্ততা,
তারা কওমি বা অন্যান্য মাওলানারা অপছন্দ করেন এবং অনেক কিছুই পরিবর্তন করেছেন বলে তাদের কাছে এটা মনে হয়। আমি ধর্মজ্ঞ নই, আমি ইসলামী চিন্তাবিদ নই, আমি এ বিষয়ে বলতে পারবো না, কিন্তু কম বেশি এই জামাতে ইসলাম বা জামাত বা ছাত্র শিবির সব মিলে যদি আমরা তাদের 10% মুসলিম যদি এই দলটি সাপোর্ট করে থাকেন, এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে দেখা গেল একটা পরিবারে একজন হয়তো আওয়ামী লীগ করে, দেখা গেল আর এক ভাই বিএনপি করতেছে বা অন্য কিছু করতেছে, জাতীয় পার্টি করতেছে, কিন্তু জামাতে ইসলাম পুরা ফ্যামিলিটাই করে। ছোট যে বাচ্চাটি আছে সেও জামাতে ইসলামই করে এবং ওটাই তাদের ধ্যান জ্ঞান, ওর জন্য তারা সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে তারা রাজি থাকে। এখন কথা হলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে আমেরিকা ছিল ত্রাস জাপান, জার্মান ও ইতালির বিরুদ্ধে, তারাই দেখা গেল যে যুদ্ধের কয়েক বছরের মাথায় তারা সম্মিলিতভাবে সমস্ত কাজে তারা একত্রিতভাবে করে। কিন্তু এটা আওয়ামী লীগের ব্যর্থতার কারণেই হোক বা জামাতে ইসলামের ব্যর্থতার কারণেই হোক, তারা এখনো শত্রুই রয়ে গেছে। বাংলাদেশকে উন্নয়নের জন্য, বাংলাদেশের সমৃদ্ধির জন্য আমাদের প্রত্যেকটা মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়া উচিত, কাজ করা উচিত, সেদিকে আমরা দীর্ঘপাত করি না। কিন্তু কথা হলো এই যে আজকে হয়তো জামাতে ইসলাম নিষিদ্ধ হলো, কিন্তু দেখা যাবে যে জামাতে ইসলাম কথা বলার সুযোগ থাকলে তার আচরণগতভাবে যেই ধারণা আমরা পেতে পারতাম, তারা যদি আন্ডারগ্রাউন্ডে চলে যায় তবে তার কিছুই পাওয়া যাবে না। আরেকটি বিষয় হলো এই যে ভয়ানক লঙ্কা কাণ্ড ঘটে গেল, একটি জেল পুড়িয়ে দেওয়া হলো, তার পুলিশ বাহিনী বা জেল রক্ষীরা পালিয়ে গেল, এর কোনো ক্লু কেন এই ঘটনাটি ঘটার আগে বাংলাদেশের যে পুলিশের গোয়েন্দা, আর্মির গোয়েন্দা, ডিজিএফআই, এরা কোনো কুচি আজ করতে পারলো না, মালুম করতে পারলো না কেন? আজকে যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দেশের সাথে যে কোনো সিদ্ধান্তই নেওয়া হোক সেটা অবশ্যই গ্রহণযোগ্য, কিন্তু জামাতে ইসলামের মুখ বন্ধ করে দিয়ে এতে সফলতা আসবে এরকম মনে হয় না। কারণ যে জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে, সেই জঙ্গিবাদ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেই এবং এই ছাত্র আন্দোলনকে মুখে রেখে, সামনে রেখে তারা কিন্তু একের পর এক দেশকে ধ্বংসের দিকে, দেশের সম্পদ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সরকার দেশ ও দেশের জনগণকে যাতে স্বস্তিতে ফিরিয়ে আনতে পারে, একটি স্বাভাবিক অবস্থা বিরাজ করে বাংলাদেশে, এই কামনা করে আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। কিন্তু পুনরায় আমি কথা বলতে চাই যে তাদের মুখ বন্ধ করে, তাদের কালার চেঞ্জ করার সুযোগ করে দিয়ে যদি সরকার মনে করে যে তারা যোগ্য কাজ করেছে, সেটাতে আমি বাংলাদেশ মানব জোটের প্রেসিডেন্ট হিসেবে একটি যোগ্য সিদ্ধান্ত হিসাবে মনে করি না। বাংলাদেশের সকল মানুষ সুখী হোক। যারা বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের যেন আরো কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখুন। নিজের স্বার্থ, নিজের ইগো প্রত্যাহার করে আসুন আলোচনার টেবিলে বসে কিভাবে সমাধান করা যায়, সব সমস্যার সমাধান করার সেই চেষ্টাই করি। আমরা একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে গালাগালি করি বা মনে করেন কাফের বলি, এটাও যেরকম অনুচিত, তেমনি ভাবে আলোচনার টেবিলে কেন আমরা বসতে পারবো না? আসুন, আমাদের যত দাবি দাবাই থাকুক
সব দাবি দাওয়াই আলোচনার টেবিলে বসে মীমাংসিত হোক। আজকে এই শোকের মাসে সবাইকে এই মুজিবীয় আদর্শে বিশ্বাসী হয়ে আসুন এক টেবিলে আমরা বসি। এই ছিল আমাদের সেই মুজিব, যিনি ৭১-এর সেই পরাজিত শক্তি বা ৭১-এ যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। কিন্তু তাদের মধ্যে অনেককেই তার বিরুদ্ধে কথা বলতে দেখা যায় বা এক ধরনের উষ্মা প্রকাশ করতে দেখা যায়, যদিও অনেকে আছেন যে তাকে সহনশীলতার সাথে তাকে বাংলাদেশের প্রতিষ্ঠাতা হিসাবে স্বীকার করেন। আসুন ঐক্য গড়ে তুলি, সবাই সুন্দর একটি মন নিয়ে এই বাংলাদেশকে আমরা ভালোবাসি, অবশ্যই আমরা ভালোবাসি সেই বাংলাদেশ, যাতে আমাদের বেহেশতের বাগিচার মতো আমরা করতে পারি এই দুনিয়াতে, আমরা সেই চেষ্টাটাই করি। আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দাবি নিয়ে আজকে এখানেই শেষ করছি। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে কাজী মোশাররফ হোসেন।